আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়। আমি সবসময় বিয়ে বিরোধী মনে হয় কথা বলি, তাই না? বিয়ের আগে স্বাবলম্বী হওয়ার কথা বলি। তো সেটা হচ্ছে কি, আমরা কিছুক্ষণ আগে একজন, মানে আজকে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো কয়েকজন মা আসলো কাজ শেখার জন্য, মানে বিবাহিত নারী, 2-3টা বাচ্চা আছে এরকম। গতকাল থেকে 10-15 জন এসছে। আর আজকে মাত্র নিউজ দেখলাম যেখানে অনেক বাচ্চারা আত্মহত্যা করেছে, রেজাল্ট ভালো হয়নি, পরীক্ষায় এসএসসি খারাপ করেছে, বা পর্যাপ্ত বা আমার প্রাপ্য যে রেজাল্টটা দরকার ছিল সেটা পাইনি, সেটার জন্য। তো আমি এই ক্ষেত্রে কথা বলতে চাই, আসলে আমাদের মা বাবা জন্ম দেয়, কিন্তু এরাই কিন্তু এক সময় মারে। আমাদের মা বাবা আমাদের প্রতিক্ষণে মারে। সেটা কীরকম? প্রথমে বলছি বাচ্চারা, যারা কাজ শিখতে আসছি, প্রতিটা মা ডিপ্রেশনে আছে। আমি জীবনে কেন কিছু করতে পারলাম না, কেন আমি বিয়ে করলাম, তাদের কথায় বোঝাই যায়। বাচ্চার সাথে এই চুপ থাক, এই আমার কথা বলতে দে, এই নানাভাবে দমক দিয়ে বাচ্চাদের সাথে কথা বলে, আর বাচ্চাদের সারাক্ষণ টর্চারিংয়ে রাখে। মানে তাকে কেন বানালো, তাকে কেন সে ভরণ পোষণ দিতে পারছে না, এই তার ক্ষোভ। স্বামী কেন তাকে সুন্দর করে পালছে না, ভরণ পোষণ দিচ্ছে না, সেটাও তার ক্ষোভ। এখন মনে করেন আমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে, আমার সংসারে অনেক অভাব, আমার তো সহ্য হচ্ছে না, আমাকে দিয়ে বোঝাচ্ছে। এখন স্বামীকে বলছে এটা দাও সেটা দাও, সে দিতে পারছে না। বাড়তি তো দূরের কথা, প্রয়োজন যা প্রতিদিন সেটাই দিচ্ছে না। বাচ্চা স্কুলে যাচ্ছে, 10 টাকা টিফিন দিতে পারছে না, বাচ্চার স্কুলে বেতন ঠিক মতো দিতে পারছে না, বাচ্চার স্কুলের পরীক্ষার ফি দিতে পারছে না, বাচ্চা একটু ভালো মন্দ খাবার দিতে পারছে না। হ্যাঁ, 3 বেলা কোনো রকম খাবার দিচ্ছে, যে না খেলেও চলে এরকম। তো এই বাচ্চা পালার মানে কি? এই বাচ্চা আপনার ফিউচার কীভাবে করবে? আপনি যে এই বাচ্চা নিয়ে স্বপ্ন দেখবেন, বা আমি যে এই বাচ্চা নিয়ে স্বপ্ন দেখব কীভাবে? আমার বাচ্চার যা দরকার ছিল, আজকে এটা খেতে মন চাইছে, আমি দিতে পারি নাই, এটা চেয়েছি দিতে পারি না, ওটা চেয়েছি দিতে পারি নাই, তাহলে আমি কোনো কিছুই তাকে দিতে পারলাম না। সারাক্ষণ টর্চারিংয়ের উপর রাখলাম, এই চুপ থাক, এটা বলবি না, এটা করবি না, এটা করবি না। কিন্তু মনে মনে স্বপ্ন, এই ছেলে বা এই মেয়ে বড় হয়ে একদিন অনেক কিছু করবে, আমাকে অনেক সাহায্য করবে, অনেক ধনী বানাবে, অনেক বড় ডাক্তার হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে। কীভাবে হবে? তো বাচ্চা কিন্তু মা বাবার প্রতি খুব ক্ষোভ, যে এই মা বাবার ঘরে আমরা কেন জন্ম নিই, এরা কেন এত খারাপ, এরা কেন এত খারাপ, এরা কেন আমার পছন্দের বাবা মা না, অমুকের বাবা মা ভালো, অমুকের বাবা মা ভালো। ওর ভিতরে এই ডিপ্রেশনটা চলে আসে। এই দুইজনের, আমি কেন বানালাম, তুমি কেন আসলে, তুমি আসছো, আমি তোমাকে দিতে পারছি না, খাওয়াতে পারছি না, এই যে একটা কষ্ট। আর একটা কষ্ট স্বামীর প্রতি ক্ষোভটা বাচ্চার প্রতি ঝাড়ছে, যে স্বামী কেন দিতে পারছে না, ওই বাটার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি কোনো কাজও করতে পারছি না, টাকা ইনকামও করতে দিচ্ছে না, আমাকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছে না, আমাকে কোনো কাজ শেখার জন্য টাকা দিচ্ছে না, আমাকে কোনো কিছু শিখতে আগ্রহ দেখাচ্ছে না। সারাক্ষণ কী করছি, আমি তার সাথে ঘুমাচ্ছি, সে আমাকে কোনো রকম পালে খাওয়াচ্ছে, না পারলে আমার বাপের বাড়িতে এনে এনে খেতে হচ্ছে। তো এই লেজটার মানেটা কি? এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা বাচ্চার প্রতি এফেক্ট করে, বাচ্চার প্রতি মা ঝাড়ে। বাচ্চা এতটুকু অন্যায় করলে মা বেশি ধমক দেয়, সব। কারণ কি, ওই স্বামীর কারণে তো এই বাচ্চাটা আসছে। তো রাগগুলা কে নেবে? বাচ্চা নেবে। আর বাচ্চা মায়ের দিকে চোখ মুখ খারাপ করে তাকায়, কখনো রাগ হয়ে তাকায়, কখনো খুব কষ্ট পায় যে মা আমার সাথে সারাক্ষণ দুষ্টুমি, মানে সামান্য একটু দুষ্টুমি করলেও মা আমার সাথে সারাদিন খারাপ ব্যবহার করে। মা কেন এরকম করে আমার সাথে? মা, আমি এটা ভালো লাগে না। সবার মা কত আদর করে, আমার মা কেন আদর করে না? আমি একটু অপরাধ করলে সারাক্ষণ আমাকে ধমকায়, কথা বলার আগেই আমাকে চুপ করে বসায় রাখে। মানে সে যেন একটা বস্তু, সে যেন একটা আবর্জনা, সে যেন একটা ঝামেলা। মানে এইসব মা বাবার কাছে সন্তান হলো ঝামেলা। কিন্তু সেই সন্তানকে নিয়ে যদি আপনি, সরি আসলে কল আসছিল, আবার কেটে দিলাম। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা ওই যে সন্তান বোঝা হয় কখন, সন্তান বোঝা হয় কখন, যখন মা বাবা তার সাথে বেশি দুর্ব্যবহার করে, সন্তান মরণ পর্যন্ত বেছে নেয়। কারণ কি, মনে করে মা বাবা আমাকে ভালোবাসে না, আমার সামান্য দোষটাও তাদের কাছে অনেক বড় মনে হয়, আমার প্রতি তাদের অনেক বিশ্বাস যে আমি অনেক বড় কিছু করে ফেলবো, আর যদি না করতে পারি সারাক্ষণ আমাকে খোঁটা দেবে, কথা শোনাবে, পাড়া প্রতিবেশী কথা শোনাবে। তার মানে কি, আমার মরে যাওয়াটাই ভালো। তারা এভাবে আত্মহত্যা করছে। আর ফেসবুক তো আছেই, এসব মাধ্যমে নানা রকম উস্কানি পায়। হ্যাঁ, আরে অমুকে রেজাল্ট করছে, আমি করি না, আরে আমি তো এখানে চান্স পাবো না, আরে আমার তো এভাবে কিছুই হবে না, আমার বাবা তো বেসরকারিতে পড়াতে পারবে না, সরকারিতে চান্স না পেলে, আমার রেজাল্ট তো খারাপ। মানে সারাক্ষণ। কিন্তু এটার পেছনে কী আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কী আছে? ছোটোবেলা থেকে আপনার বাচ্চাটা কি ভালো রেজাল্ট করেছে, ভালো পড়াশোনা করেছে, পাশে বসেছেন, টিচাররা টাকার লোভে ভালো রেজাল্ট করে, A+ পাওয়ায় দিতে দিতে যখন বাচ্চাটা 9-এ ওঠে তখন খারাপ রেজাল্ট করে। কেন? কারণ 9-10-এর অঙ্কগুলি কঠিন।
আছে, এই পর্যন্ত কোনো রকম ট্রেনিং হেসে করা যায়। আর এখনকার বেশিরভাগ স্কুলেই দেখে দেখে লেখে, স্কুলে বাচ্চারা দেখে দেখে লেখে, টিচাররা হেল্প করে, যথেষ্ট হেল্প করে, কোচিং করে, এখানে প্রশ্ন সব বলে দেয়, প্রাইভেট করে প্রশ্ন সব বলে দেয়। তো দেখা যায় সারা বছর টিচার পাস করাই দিল আমাকে, প্লাস আমি অল্প অল্প পড়েই ভালো রেজাল্ট করলাম, বা না পড়েই গ্রুপে কাজ করে আমি রেজাল্ট করলাম। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম তখন তো আর ওইভাবে সিস্টেমটা নাই। তখন কী হবে, তখন কী হয়, আমি এইভাবে ঝরে যাই, পড়ে যাই। তো এটা মা বাবা আগে খেয়াল করে না। আমাদের গরিবের ঘোড়ারোগ আজীবন থাকে। গরিবরা সবসময় স্বপ্ন দেখে বিশাল কিছু, সেই কোথায় দিয়ে আমি সারা জীবন ব্যর্থ। আমি লেখাপড়া করিনি ভালো করে, আমি কোনো কাজও জানি না, কিছু করি না, কোনো রকম রান্না করেছি আর খেয়েছি, কিন্তু স্বপ্ন আমার ছেলেটা, আমার মেয়েটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কীভাবে হবে জানি না। যে বাচ্চাটাকে পেটে নিয়ে ভালো খেতে পারলাম না, যে বাচ্চাকে পেটে নিয়ে ভালোভাবে চলতে পারলাম না, সুন্দর করে স্বাচ্ছন্দ্যভাবে মানে ভালো মন্দ খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, ভালো শিক্ষণীয় কাজগুলি করা, বইয়ের প্রতি ভালো লাগার কাজগুলি করা, বিদ্যা অর্জনের জন্য বিদ্যাকে ভালোবেসে বিদ্যার সাথে সঙ্গ দেয়া, মানে একটা প্রেগনেন্ট নারীর জন্য অনেক কিছু দরকার হয়, সেগুলি সে কিচ্ছুই পায়নি। কোনো রকম করে একটা বাচ্চা জন্ম দিয়ে দিল, পৃথিবীতে আসলো, আর তাকে মেরে ধরে সারাক্ষণ চিন্তা, তাকে ভালো রেজাল্ট করতেই হবে, পরীক্ষায় ফার্স্ট হতেই হবে, এবং যে কোনো মূল্যে হতে হবে। যার কারণে এখন মেয়েগুলো নিজের সর্বস্ব দিয়ে, নিজের চরিত্র হনন করে, নষ্ট করে, তারপরে সে ভালো রেজাল্ট আনছে। ছেলেগুলি যা ইচ্ছে তাই করে নেশায় আসক্ত হচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, পরিবারে টর্চারিং পায়, ভালো ব্যবহার পায় না, ঘরে আসলে মা বাবা সবসময় টর্চারিং থাকে, দেখে ঘরে বাতের অভাব, জিনিসের অভাব, ঘর ভাড়া দিতে পারে না, সবার মধ্যে অশান্তি, মা বাবার মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব লেগেই থাকে। বাচ্চাটা বাসায় আসলে দেখলে ওটা মা বাবার ভালো লাগে না, ওর যে দূর এই ঘরে আসলেই যন্ত্রণা, আর সারাদিন খোটা মারে মা বাবা, বড় হয়েছিস, কী করছিস, পরীক্ষা ভালো করবি না, ওটা করবি না, সেটা করবি না, সারাক্ষণ টর্চারিং। তো বাচ্চাগুলো এমনি ডিপ্রেশনে থাকে। আবার যদি দেখে রেজাল্ট খারাপ, তাহলে তো আরও বেঁচে থেকে লাভই নেই, এই দুনিয়াতে কী করতে হবে। তো একটা বাচ্চা যখন খারাপ রেজাল্ট করে, তার ব্যাকগ্রাউন্ডে কী কী চিন্তা করা উচিত মা বাবার ছোটোবেলা থেকে। হ্যাঁ, যেমন আমি আমার থেকে দেখাই, গতকাল এই 2-3 দিন আমি রাত্রে ঘুমাতে পারিনি, পাশের বাসায় কি মুরগি না কি এনেছে, ওটা পালার জন্য তারা একদম মোরগ, তাও কুকুরকু সারাক্ষণ সেই সকাল 5টা বাজে উঠে আনলিমিটেড ডাকে, মানে গলাটা মনে হয় অর্ডার দিয়ে বানিয়েছে, ইচ্ছা মতো, মানে ফ্যান ছাড়ি, ফ্যানের বা আওয়াজে কাজ হয় না, জানালা লাগাই দিয়ে থাই গ্লাস কাজ হয় না, বা কানে এটা সেটা কম্বল দিয়েও চাপা, কোনোটাই কাজ হচ্ছে না, এত আওয়াজ, ঘুমাতে পারি না। তো রাত 12টা-1টা বাজে শুতে যাই, সেখানে আবার যদি 5টা বাজে উঠে যায়, তো এই 2-3 ঘন্টা ঘুমায়, তো শুলে তো ঘুমাসে না মানুষের, না মস্তিষ্ক ভালো থাকে না। ওটার কারণে কী হলো, আমি ছোটো বাচ্চার প্রতি খুব খারাপ আচরণ করছি, সে ডিস্টার্ব করছে। দেখা যায় আমি যখন কাজ করতে আসি, আমার বাচ্চা তখন খেলে, হ্যাঁ, এবং আমি যখন যাব ঘুমাতে, তার আগে সে ঘুমায়। মনে করেন সে সন্ধ্যাবেলা ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায়, ওঠার পরে সে তো মনে করেন 9টা বাজে উঠে গেল, এখন 10টা বাজে কি আমার সাথে সে ঘুমাই করবে, 11টা বাজে আমার সাথে ঘুমাই করবে, সে তো এখন খেলবে। এখন আমরা সবাই ঘুমাবো, সে একা খেলবে। তারপর আমি যদি বাসায় থাকতাম, আমি ওই টাইম মতো ওকে বাড়াতে পারতাম, যে এই টাইমে ঘুমাও, এই টাইমে আমরা সবাই আবার রাতে একসাথে ঘুমাবো, কত ঘন্টা ঘুমের পরে আবার নতুন অ্যাপ করে আবার ঘুমানো যায়, সেই সিচুয়েশনটা থাকতো আমার বাসায়, বা আমি বুঝতাম। কিন্তু আমার বাচ্চারা তো, যারা দেখাশোনা করে, তারা তো আর বুঝবে না, তাদের তো সেই সিনসিয়ারিটি বা সেই ইচ্ছাটা নাই। মায়ের যে ইচ্ছাটা, এটা তো আর বাবা বলেন, অন্য কেউ বলেন, হবে না, কাউকে দিয়ে হবে না, ভাই বোন দিয়েও হবে না, নানা দাদি ওরাও বুঝবে না, খুব কম আছে বুঝে, খুব কম আছে। তো আমি এখন কীভাবে সেটাকে হ্যান্ডেল করবো? তখন আমি বাচ্চার প্রতি দুর্ব্যবহার করছি, দূর বেটাতে সারা দিন কাজ করে আসি, এখন ঘুমাবো আমি, এখন তোর সাথে খেলতে হবে, এখন তোর মোবাইল ছেড়ে গেমস দেখবে, গান দেখবে, ওই আওয়াজ হবে, আমি ঘুমাতে পারবো না। তো খুব অস্থির বাচ্চার প্রতি খুব দুর্ব্যবহার, বাচ্চা দৌড়ে জোরে কান্না করছে, আমি কেন তার সাথে দুর্ব্যবহার করছি? আমি তো তার সাথে আদর করে কথা বলি না। তো ও আমার প্রতি ফেড আপ হয়ে যাচ্ছে, যে মা পচা, বলেও ফেলে, কোন পচা মেয়ে, তুমি পচা মেয়ে, মানে তুমি ঘুমাবে, তুমি খেলো। এখন আমি যে সারাদিন ঘুমাইনি, ও তো আর জানে না, ও তো আর বোঝে না, ও ছোটো 4 বছরের বাচ্চা। তো এখন এটার জন্য দায়ী কি? আমি ব্যর্থ হয়েই তো মা হয়েছি, আর আমি ব্যর্থ মা, আমি দক্ষ না হয়ে মা হয়েছি। আমার এখনকার কাজটা করার কথা ছিল বিয়ের আগে, আমি এখন করছি বাচ্চাকে রেখে এসে। তো যারা চাকরি করে, সেই মাগুলি বাচ্চাকে রেখে মেরে ধরে, এই চুপ থাক আমি কাজ করবো, এই চুপ থাক আমি কাজ করবো, এই কথা বলবি না, কাজ করবো। বাচ্চার হাতে একটা মোবাইল ধরা দিয়ে সারাদিন বাচ্চা গেমস খেলতে থাকে, আর আমরা কাজ করি। তাহলে এই বাচ্চা কি ভালো মানুষ হবে? বড় হলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই বানাতে পারবো, বা ভালো কোনো প্রফেশনে যেতে পারবে? তো আস্তে আস্তে যে চুপ থাক শুনতে শুনতে মামার প্রতি ফেড আপ হয়ে গেছে। দূর, মা বাবা সারাক্ষণ চুপ থাকতে বলে, খেলে না, আমাকে খেলতে দেয় না, আমাকে কিছু দেয় না, সে আমাকে ঘুরতে নিয়ে যায় না, আমাকে ভালো খাবার রান্না করে দেয় না,
সারাক্ষণ সে কাজ করে টাকা ইনকাম করার জন্য, আর আমি এখন আবর্জনার মতো। সে তো সেই লাইফটা চাই নাই, তাই না? তার মানে দোষ টাকা আমাদের গুরুজনদের। তাহলে আমরা দক্ষ না হয়ে বাচ্চা বানাচ্ছি, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এই শাস্তি আমাদের হওয়া উচিত। বাচ্চাকে না, বাচ্চাকে চুপ থাকতে বলবো, বাচ্চা খেলবে, ইচ্ছের মতো খেলবে, তার সাথে আমি বসে খেলবো, আমি নাচ গান করবো, তাকে আদর দেবো সারাক্ষণ। সে কী চায়, কী খেতে চায়, আচ্ছা বাবা এটা খাবে না, আচ্ছা আমি আরেকটা খাবার বানিয়ে দিই, আমার টাকা নেই। আমি যদি বলে আমার টাকা নাই, তিনি বলে এখন আলু ভর্তা খাবি, একটু ভাত খাবি, আলুরও দাম বেশি, এখন আলুও খাওয়া যায় না, কী খাবে বাচ্চারা? আমাদের মতো যারা আছে, গরিব যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তাদের তো সংসারে এখন ঢাকা শহরে থাকতে হলে এখন একটা রুমে থাকবেন, একটা রুমের ভাড়া আছে 4 থেকে 5,000, তারপর কারেন্ট বিল, গ্যাস বিল সব মেলায় আরও প্রায় 2,000। তাহলে 7-8 হাজার টাকা ঘর ভাড়া দিয়ে কজনই পারে? হাজব্যান্ডের ইনকাম কত? একজন হাজব্যান্ড যদি 10 থেকে 15,000 টাকা ইনকাম করে, সে ঘর ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকতে পারে না। আর যদি থাকে, ওই যে ওইরকম চুপ থাক করে, খেতে লাগছে চুপ থাক, কিছু খেতে ইচ্ছে করে চুপ থাক, ভালো কাপড় পরবি চুপ থাক, মানে যাই করবে চুপ থাক, চুপ না থাকলে ঠাস করে মাইর আর ধমক, গালাগালি। তাহলে এই পরিবেশে কে সুন্দর থাকবে, কে ভালো থাকবে, কে ভালো মানুষ হবে? আশা করি সবাই কিছুটা হলে বুঝতে পারছেন, কিছুটা হলে বোঝাতে পারছি। শুধু এটাই বলতে চাই পরিশেষে যে বিয়ের আগে আপনার মেয়েটাকে দক্ষ বানান, বিয়ের পরে স্বামী কখনো দক্ষ হতে দেবে না। লাখে কেন, কোটিতে একজনও দেয় না। স্বামী মানে তার সংসার দেখাশোনা করার জন্য একজন চাকর নিয়েছে, পার্মানেন্ট বুয়া নিয়েছে। সেই সংসারটা দেখা করবে, সেই 14 গোষ্ঠী দেখাশোনা করার দায়িত্ব যে মহিলা, সেই মহিলা হলো আপনার মেয়ে। সবার দিকে সুনজর রাখতে হবে, একদম দক্ষভাবে 100% দক্ষতা দেখিয়ে, স্বামীর চেয়েও বেশি, তার যে বাবা মা তার চেয়েও বেশি আপনাকে আপনার মেয়েকে আদর করতে হবে। তার সব 14 গোষ্ঠী সুন্দর করে যদি দেখাশোনা করতে পারে, তবেই সে হবে পারফেক্ট বউ, পারফেক্ট স্ত্রী, পারফেক্ট নানি, দাদি, চাচি, খালা, যাই বলে। তো এখন সেই যে এক সময় বয়স হবে, মনে করেন আমি সারা জীবন ভুল করেছি, বুড়ো হয়ে নানি দাদি হয়ে যাব, তাহলে আমি যদি ভালো কিছু না করি, তাহলে কি আমি ওদের কাছে ভালো থাকবো না? তাহলে এরকম করে রিলেশনটা কিন্তু ওই বিয়ের দিনই শুরু হয়ে যায়, সম্পর্কটা বিয়ের দিনই শুরু হয়ে যায়। কারণ সম্পর্কটা ওই দিন যে শুরু হয়েছে, এরপরে শেষ হবে না মরণ পর্যন্ত। মরণের পরেও থাকবে, যেমন নানি কেমন ছিল, আমার দাদি কেমন ছিল, আমার খালা কেমন ছিল, আমার ফুপু কেমন ছিল, সবাই বলবে। ঠিক আছে? তো এখন ওই যে সম্পর্কটা যদি দক্ষ না হয়, হাতে টাকা না থাকলে ফুপুরও দাম নাই, হাতে টাকা না থাকলে খালারও দাম নাই, হাতে টাকা না থাকলে কারো কাছে দাম নাই, সন্তানের কাছেও দাম নাই। তো হাতে টাকাটা ইনকাম করা আমাদের আসল দরকার, হাতে টাকাটা বিয়ের আগেই দরকার। এই জন্য মেয়েটা 8 বছর বয়স হলে মেয়েটাকে ভালোভাবে কাজ শেখাবেন, বিভিন্ন রকম কাজ শিখবে, আস্তে আস্তে ধীরে ধীরে সে বড় হবে। শুধু পড়ালেখার প্রতি চাপ দেবে না যে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট কর, কোনো একটা চাকরি পা, এটা বলবেন না। পড়ালেখার সাথে সাথে কাজ কর, রেজাল্ট যদি তুই একটু পরিশ্রম দেয় হবে, ওখানে সমস্যা নেই, কিন্তু সাথে সাথে কাজ করতে হবে। কারণ বাচ্চারা পরে 1 ঘন্টা, শয়তানি করে 10 ঘন্টা। ঠিক আছে? খুব বাচ্চারা মনোযোগী কম আছে, কারণ অনেকে কোচিংয়ের কথা বলে রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, প্রাইভেটের কথা বলে রাস্তায় ঘুরে। তো আপনি বাচ্চাকে খুব সুনজরে রাখেন, ভালো নজরে রাখেন, কাছাকাছি রাখেন, সবসময় খেয়াল রাখেন বাচ্চার প্রতি। আর বাচ্চাকে কাজ শিখিয়ে ওই চাকরির লোভ না দেখিয়ে কাজের লোভ দেখান। চাকরিতে যে পয়সা আসবে, তার যে কাজ করলে, বাসায় তুমি সেলাই করলে তোমার বেশি টাকা আসবে। কাজ কোনো অবহেলা না যে আমি বড় হয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় অন্য পুরুষের অফিসে চাকরি করতে হবে, চাকর পাবো, ভালো বেতন পাবো। তো সেখানে আত্মসম্মান থাকে না, মানুষ ভালো বলে না, সেখানে পরিবেশও নিজের অনুকূলে থাকে না। আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই হেনস্থা হয়, ওখানে নানা রকম অত্যাচারে পরে ভোগে, বলে না, কাউকে বুকে জমিয়ে রাখে যে আমার ওখানে পরিবেশটা কেমন, কী করে আমি চাকরি করছি, কী করে আমি প্রতিদিন অফিসে যাচ্ছি, কী করে আমি টাকাকে ইনকাম করে আনছি। বেশিরভাগই খারাপ পথে যায়। তো আপনি অভাব, আপনার সংসারে অভাব, আপনার মামু খালুর জন্য নাই, আপনি নিজের কোনো প্রতিষ্ঠান নাই, তো আপনার মেয়েকে চাকর হওয়ার স্বপ্ন না দেখিয়ে নিজেকে ছোটোবেলা থেকে ঘরে বসে বলেন, বাবা তুমি বড় হলে যা হও, এখন কাজ শেখো, স্বাবলম্বী হও। আর যারা অবিবাহিত আছে, তাদের বিয়ে দেওয়ার চিন্তা কম করে নিজেকে স্বাবলম্বী হতে বলবেন। সবার আগে নিজেকে স্বাবলম্বী হবে, সে নিজে স্বাবলম্বী হবে। কারণ কি, ওই বিয়ের পরে স্বামী খাওয়াবে সেই চিন্তা না করে, পুরুষরা বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনবো সেই চিন্তা না করে নিজে স্বাবলম্বী হবে, নিজে ঘরে বসে কাজ করবে, নিজে স্বাবলম্বী হবে 100%। তো আজকে যদি এখানে